নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক আমরা তিনটি সেক্টর নিয়ে আলোচনা করতে চলেছি, যেই তিনটি সেক্টর কিন্তু আগামী 5 থেকে 10 বছরের জন্য বিনিয়োগের জন্য খুবই ভালো হতে পারে। বন্ধুরা, কোনো মাল্টিব্যাগার স্টক বা কোনো হাই গ্রোয়িং স্টক আইডেন্টিফাই করা এবং তাতে ইনভেস্ট করার আগে অবশ্যই জেনে নেবেন যে সেই স্টকটি বা সেই কোম্পানিটি কোন সেক্টর থেকে বিলং করে। যদি সেই সেক্টরটি আগামী 5 থেকে 10 বছরের জন্য খুব ফাস্ট গ্রো করতে থাকে নেক্সট 3 to 5 ইয়ার্স অর 10 ইয়ার্স, তাহলে কিন্তু সেই সেক্টরের যে ইন্ডাস্ট্রি লিডার আছে বা টপ 2 or 3 প্লেয়ার, তারা কিন্তু মার্কেটকে আউটপারফর্ম করে এবং তারা কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করে। এই ধরনের সেক্টরকে যদি আপনারা খুব ইনিশিয়াল স্টেজে আইডেন্টিফাই করে নেন এবং সেই সেক্টরে যদি আপনারা আপনাদের ক্যাপিটাল ডিপ্লয় করেন, তাহলে কিন্তু লং টার্মে 5 to 10 ইয়ার্সে আপনারা কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। প্রথম সেক্টরই হচ্ছে ব্যাংকিং অ্যান্ড বিএফএসআই সেক্টর। বন্ধুরা, এই ব্যাংকিং অ্যান্ড বিএফএসআই সেক্টর কিন্তু ভারতবর্ষের যে জিডিপি গ্রোথ রেট তাকেও কিন্তু বিট করে এবং 1.5 টাইমস স্পিডে গ্রো করতে থাকে। ভারতের যেহেতু জিডিপি গ্রোথ রেট ওয়ার্ল্ডের মধ্যে ফাস্টেস্ট এবং ভারত যেহেতু এখন 5th লার্জেস্ট ইকোনমি এবং 2030 সালের মধ্যে সেটি 3rd লার্জেস্ট ইকোনমি হতে চলেছে, তাই এই ভারতবর্ষের ব্যাংকিং এবং বিএফএসআই সেক্টর কিন্তু খুব ফাস্ট স্পিডে গ্রো করতে থাকবে এবং সেক্ষেত্রে এই সেক্টরের কিছু ভালো স্টক আপনাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা ভিডিওতে আপনাদের জন্য কিছু এক্সাম্পল শেয়ার করব। ভারত যেহেতু ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে ইয়াংগেস্ট নেশন, আর সেই জন্যই এই দেশে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল সার্ভিসের খুব বেশি নিড আছে এবং ভারতে কিন্তু পার্সোনাল লোন বা কনজিউমার লোন বা হোম লোন, এই ধরনের রিটেল সেন্ট্রিক লোনের কিন্তু খুবই হাই গ্রোথ আছে এবং এদের ডিমান্ড কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকবে। তাই ব্যাংকিং সেক্টরের মধ্যে আবার প্রাইভেট সেক্টর ব্যাঙ্কও আছে, আবার পাবলিক সেক্টর ব্যাঙ্কও আছে। আর বিএফএসআই সেক্টরের মধ্যে কিন্তু অনেক ডাইভার্সিফাইড কোম্পানি আছে। এর মধ্যে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিও পাবেন, আবার কোনো ফিনটেক কোম্পানিও পাবেন, আবার হাউসিং ফাইন্যান্স কোম্পানি পাবেন বা অনেক গোল্ড ফাইন্যান্সিয়াল কোম্পানিও পাবেন। তাই এই ব্যাংকিং অ্যান্ড বিএফএসআই সেক্টর কিন্তু খুবই ডাইভার্সিফাইড একটু সেক্টর, আর আপনাকে এই সেক্টর থেকেই কিছু ভালো স্টক আইডেন্টিফাই করতে হবে। বন্ধুরা, ভিডিওটি আরও ডিটেলসে বলার আগে বলে রাখি যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই নেবেন, আর কোনো স্টককেই এখানে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বন্ধুরা, তৃতীয় কারণ হচ্ছে আরবিআইয়ের ফেভারেবল মনিটারি পলিসি। আরবিআই কিন্তু আমরা দেখেছি লাস্ট কোয়ার্টারই ইন্টারেস্ট রেট কাট করেছে এবং আগামী দিনেও তারা কিন্তু যদি ইন্টারেস্ট রেট কাট করে এবং ভারতের ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি তারা লিকুইডিটি পাম্প করে, তাহলে কিন্তু ক্রেডিট গ্রোথ অনেক বাড়বে এবং তার ক্রেডিটের ডিমান্ড অনেক বেশি বাড়বে আগামী দিনে। তার ফলে ব্যাংকিং অ্যান্ড বিএফএসআই সেক্টর কিন্তু খুবই লাভবান হবে এবং এই সেক্টরের গ্রোথ কিন্তু ত্বরান্বিত হতে পারে। এবার বলবো বন্ধুরা, চতুর্থ কারণ ক্যাপেক্সের ডিমান্ড। বন্ধুরা, আমরা দেখেছি বিগত 5-10 বছরে ভারত সরকার গভর্নমেন্ট সেক্টরে কিন্তু অনেক ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে, কিন্তু প্রাইভেট সেক্টর সেই তুলনায় খুব বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেনি। অর্থনীতিবিদরা অনুমান করছে যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই প্রাইভেট ক্যাপেক্স হতে চলেছে এবং প্রাইভেট সেক্টরে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যখনই বাড়ে তখনই এই ব্যাংকিং সেক্টরের গ্রোথ কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হয়ে যায়। বন্ধুরা, পঞ্চম কারণ, আরবিআই অনুমান করছে যে ভারতের ক্রেডিট গ্রোথ 15 to 20% সিএজিআরে আগামী 5 থেকে 10 বছর হতে চলেছে। তাই এই ক্রেডিট গ্রোথ যদি ত্বরান্বিত হয়, তাহলে কিন্তু ব্যাংকিং অ্যান্ড বিএফএসআই সেক্টর অনেক বেশি লাভবান হবে। বন্ধুরা, ষষ্ঠ কারণ যদি দেখি যে এনপিএ কিন্তু হিস্টোরিক্যাল লো লেভেলে আছে। সেটা প্রাইভেট সেক্টর ব্যাংকের ক্ষেত্রেও আমরা দেখেছি, আবার পাবলিক সেক্টর ব্যাংকের ক্ষেত্রেও দেখেছি যে এই এনপিএর লেভেল কিন্তু এখন হিস্টোরিক্যাল লোতে আছে। তার ফলে কি হয়, ব্যাংকিং সেক্টরের ব্যালেন্স শিট অনেক ক্লিন হয়ে গেছে, আর যেহেতু ব্যাড ডেট অনেক কম, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু অনেক অ্যাগ্রেসিভ ওয়েতে তারা লোন ডিসবার্স করতে পারে। সেক্ষেত্রে কিন্তু ব্যাংকিং আর ফাইন্যান্সিয়াল সার্ভিস এই ইন্ডাস্ট্রির গ্রোথ কিন্তু অনেক বেশি বাড়তে পারে আগামী দিনে। সপ্তম পয়েন্টেও দেখি যে এই ইন্স্যুরেন্স সেক্টরের পেনিট্রেশন ভারতে অনেক কম। ভারতে এই ইন্স্যুরেন্স সেক্টরের পেনিট্রেশন অনলি 4%, মানে 4% মানুষই শুধুমাত্র এই ইন্স্যুরেন্স মানে হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি ডেভেলপড ইকোনমিতে দেখি, এই পেনিট্রেশনের রেট কিন্তু অনেক বেশি। ডেভেলপড ইকোনমিতে সেটা 80-90% অবধি আমরা দেখেছি। তাই এই ইন্স্যুরেন্স সেক্টরের কিন্তু আগামী দিনে অনেক বেশি গ্রোথ হতে চলেছে।
অষ্টম পয়েন্টে দেখি অনেকেই কিন্তু গোল্ড বন্ধক রেখে গোল্ড জুয়েলারি তারা ব্যাংকে জমা রেখে বা বিভিন্ন গোল্ড ফাইন্যান্সিয়ালের কাছে তারা বন্ধক রেখে তার পরিবর্তে সেখান থেকে লোন নেয় এবং সেই লোনের ইন্টারেস্ট রেট কিন্তু সব থেকে কম হয়। যত রিটেল লোন আছে, সেটা আপনার হাউসিং লোন বা ভেহিকেল লোন বা যে কোনো পার্সোনাল লোনও হতে পারে, সে তুলনায় সব থেকে চিপেস্ট লোন কিন্তু গোল্ড লোন। তাই যেহেতু গোল্ডের রেট আমরা দেখেছি যে দিনের পর দিন বেড়েই চলেছে, গোল্ডের ভ্যালু এখন হিস্টোরিক্যাল হাইতে আছে, তাই এই গোল্ড ফাইন্যান্সিয়ার যে পিএসইউ ব্যাংক বা প্রাইভেট ব্যাংক বা যে এনবিএফসিগুলি আছে, তারা কিন্তু আগামী দিনে অনেক ভালো গ্রোথ করতে চলেছে। গোল্ডের প্রাইস বৃদ্ধি হলে তাদের প্রফিটেবিলিটিও কিন্তু বাড়তে থাকে। বন্ধুরা, এবার বলি ব্যাংকিং এবং এই বিএফএসআই সেক্টরের মধ্যে কিছু ভালো স্টক আপনাদের সঙ্গে শেয়ার করি, যেই স্টকগুলিতে আমি কিন্তু নিজেও ইনভেস্ট করেছি, তাই আমার ভিউ কিন্তু বায়াসড, আর এটিকে কোনো বাই অর সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। প্রথমে বলি যে প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এবং স্মল বা মিড ক্যাপ ক্যাটাগরি থেকে করুর বৈশ্য ব্যাংক, কর্ণাটকা ব্যাংক, এগুলি কিন্তু খুবই ইন্টারেস্টিং লেভেলে আছে। তারা কিন্তু লাস্ট 4-5 ইয়ার্সে খুব একটা গ্রোথ করতে পারেনি, তাদের প্রফিট গ্রোথ করেছে কিন্তু তাদের শেয়ার প্রাইস খুব একটা গ্রোথ করেনি। তাই আমার মনে হয় এই প্রাইভেট সেক্টর ব্যাংকিং স্পেস খুবই লুক্রেটিভ একটা অপরচুনিটি আমাদের সামনে এনে দিয়েছে। তাই আগামী 5 থেকে 10 বছরে প্রাইভেট সেক্টর ব্যাংক বা পিএসইউ ব্যাংক, যেগুলি এখন হিস্টোরিক্যাল লো ভ্যালুয়েশনে আছে, তাদের পি রেশিও, প্রাইস টু বুক রেশিও বা প্রাইস টু সেলস রেশিও কিন্তু অনেক লো লেভেলে আছে, যেটি কিন্তু আগামী দিনে আমার মনে হচ্ছে যে এই প্রাইভেট সেক্টর ব্যাংক অনেক ভালো করতে পারে। আর বিএফএসআই সেক্টর থেকে বন্ধুরা, যে আপনি কোনো ভালো প্যারেন্টেজ যে প্রোমোটার গ্রুপ আছে সেই রকমের বিএফএসআই কোম্পানিতেই ইনভেস্ট করতে পারেন। তার মধ্যে বলি যে বাজাজ গ্রুপের বাজাজ ফিনসার্ভ আছে, বাজাজ ফাইন্যান্স আছে, শ্রীরাম ফাইন্যান্স বা চোলা ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি বা চোলা হোল্ডিং। তো এই ধরনের হোল্ডিং কোম্পানি বা এনবিএফসিতে আপনি যদি ইনভেস্ট করেন, আগামী 5 থেকে 10 বছরে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এছাড়া গোল্ড ফাইন্যান্সের মধ্যে মুথুট ফাইন্যান্স বা মান্নাপুরম ফাইন্যান্সও খুব ভালো। এছাড়া আপনি হাউসিং ফাইন্যান্সের মধ্যে বাজাজ হাউসিং ফাইন্যান্স বা অ্যাপটাস হোম ফার্স্ট ফাইন্যান্স, এই ধরনের কোম্পানিগুলিও দেখতে পারেন। তবে বন্ধুরা, যে কোনো স্টকে ইনভেস্টমেন্টের আগে তার ভ্যালুয়েশন, তার ম্যানেজমেন্টের এক্সিকিউশন ক্যাপাসিটি, তার ফিউচার গ্রোথ প্রসপেক্ট, এই বিষয়গুলি ভালো করে বিচার করে তারপরেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। বন্ধুরা, সেকেন্ড সেক্টর যেটিতে আমার মনে হয় আগামী 5 থেকে 10 বছরে মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে, সেই ধরনের সেক্টর হচ্ছে হেলথ কেয়ার, হসপিটাল ইন্ডাস্ট্রি। এই হেলথ কেয়ার সেক্টর কিন্তু অনেক বেশি ডাইভার্সিফাইড সেক্টর। এখানে আপনার ফার্মা কোম্পানি আছে, আবার এপিআই ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, এছাড়া আপনার হসপিটাল আছে, আবার ডায়াগনস্টিক চেন, এই ধরনের কিছু লিস্টেড প্লেয়ারও আছে। এই ধরনের কোম্পানিগুলির মধ্যে আমার হসপিটাল সেক্টর সব থেকে প্রমিসিং মনে হচ্ছে, কারণ হসপিটাল সেক্টর কিন্তু এই গ্লোবাল যে ট্যারিফ ট্যান্ট্রাম হচ্ছে তার থেকে সম্পূর্ণ কিন্তু ডিট্যাচ আছে, এবং যেহেতু ভারতবর্ষে পপুলেশন ওয়ার্ল্ডের সব থেকে বেশি, ভারতে ওল্ড পপুলেশনের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে, তাই এই হসপিটাল সেক্টর কিন্তু ডিফেন্সিভ সেক্টর এবং এর গ্রোথ কিন্তু কনসিস্টেন্টলি আমরা আগামী দিনেও দেখতে পাবো। তাই ইনফ্লেশন হোক বা গ্লোবাল ইকোনমির কোনো স্লোডাউন হোক, এই হসপিটাল সেক্টর কিন্তু খুব ভালো আউট পারফর্ম করবে ওভারঅল মার্কেটকে আগামী দিনে। হসপিটাল সেক্টরের গ্রোথের পেছনে কি কি কারণ আছে সেগুলি আসুন দেখা যাক। প্রথমেই বলবো, ভারতবর্ষের পপুলেশন ওয়ার্ল্ডের এখন লার্জেস্ট পপুলেশন, 1.4 বিলিয়ন লোক ভারতবর্ষে বাস করে, তাই হসপিটাল সেক্টরের ডিমান্ড দিনের পর দিন বাড়বেই। এক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টও অনেক হসপিটাল তৈরি করছে, আবার প্রাইভেট সেক্টরও কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মাধ্যমে তারা নতুন নতুন হসপিটাল চেন তৈরি করছে। আর ভারতবর্ষে যেহেতু পার ক্যাপিটাল ইনকাম $2,000 থেকে বেড়ে আগামী দিনে আমরা দেখতে পাবো যে $3,000 বা $5,000 হতে চলেছে পার ইয়ার, সেক্ষেত্রে কিন্তু যখনই মানুষের ইনকাম বাড়ে, যখনই মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ইনকাম বাড়তে থাকে, তখন তারা ভালো একটা হেলথ কেয়ার সার্ভিস চেয়ে থাকে, এবং সেই জন্যেই এই হসপিটাল সেক্টরের ডিমান্ডও দিনের পর দিন বাড়বে এবং এর গ্রোথ কিন্তু ত্বরান্বিত হবে। এবার বলো বন্ধুরা, যে এই হেলথ ইন্স্যুরেন্সের পেনিট্রেশন দিনের পর দিন ভারতবর্ষে বাড়ছে। এখন যেটি 3 to 4% আছে, সেটা আগামী দিনে কিন্তু অনেক ত্বরান্বিত হয়ে 10 to 20% হতে পারে। এবং ভারত সেক্টরের কিছু আয়ুষ্মান ভারত স্কিম বা আমাদের স্টেট গভর্নমেন্টেরও স্বাস্থ্যসাথী বিমা, এই ধরনের স্কিমগুলি কিন্তু এই প্রাইভেট সেক্টরের হসপিটাল গ্রোথকে অনেক ত্বরান্বিত করেছে। মানুষ কিন্তু এখন ইন্স্যুরেন্সের মাধ্যমেই তারা যে কোনো হসপিটাল বিল তারা খুব সহজেই পে করতে পারে, তাই এই ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু
হসপিটাল সেক্টরের গ্রোথকে ত্বরান্বিত করছে। বন্ধুরা, আরেকটা বিষয় বলি যে মানুষের হেলথ কনসাসনেস দিনের পর দিন বাড়ছে। কোভিডের পর থেকে আমরা দেখেছি মানুষ কিন্তু অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে, তারা হেলথের প্রতি নজর রাখছে, তারা হেলথ ইন্স্যুরেন্স করাচ্ছে, তারা তাদের কিছু ক্যাপিটাল এমার্জেন্সি ফান্ড হিসেবেও রাখছে। তাই এই মানুষের হেলথ কনসাসনেসই কিন্তু আগামী দিনে হসপিটাল সেক্টরকে আরও গ্রোথ এনে দেবে। বন্ধুরা, আর এই হসপিটাল সার্ভিস কিন্তু একটি এমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে। এই আমাদের হেলথ কিন্তু আমাদের ক্ষেত্রে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আসপেক্ট আমাদের লাইফে। তাই মানুষ কিন্তু যতই ইনফ্লেশন আসুক, যতই গ্লোবাল ট্যারিফ ট্যান্ট্রাম হোক, তাদের শরীর যদি অসুস্থ হয় তাদেরকে হসপিটালে যেতেই হবে। তাই ফাইন্যান্সিয়াল কোনো রকমের ইম্প্যাক্ট বা গ্লোবাল ইকোনমিক স্লোডাউন এই হসপিটাল সেক্টরকে ইম্প্যাক্ট ফেলতে পারে না। নেক্সট পয়েন্টে বলি যে হসপিটাল ট্যুরিজম বলে একটি কনসেপ্ট ডেভেলপ হচ্ছে এবং ভারতের বাইরে থেকেও অনেক লোক, প্রায় বছরে 50,000 লোক কিন্তু ভারতবর্ষে বিভিন্ন রকমের হেলথ সার্ভিস নিতে আসে। সেক্ষেত্রে তারা অর্গান ট্রান্সপ্লান্টই হোক বা হার্ট সার্জারি, এছাড়া কসমেটিক সার্জারি, এই ধরনের হেলথ কেয়ার সার্ভিসগুলি কিন্তু খুবই ডিমান্ড আছে এবং ভারতবর্ষের বাইরে থেকেও, বাংলাদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে, ইউরোপ থেকে, অনেক ডেভেলপড কান্ট্রি থেকেও ভারতে তারা এই ধরনের হেলথ সার্ভিসগুলি নিতে আসে। সেই জন্য এই হসপিটাল ট্যুরিজম এই বিষয়টি কিন্তু আগামী দিনে আরও গ্রো করতে চলেছে এবং হসপিটাল সার্ভিস বা হসপিটাল সেক্টর গ্রোথকে আরও ত্বরান্বিত করবে। বন্ধুরা, তাহলে আমরা এখন জানলাম যে হসপিটাল সেক্টর হেলথ কেয়ার সার্ভিস কিন্তু আগামী দিনে অনেক বেশি গ্রো করতে চলেছে। এর কারণগুলিও আমরা জানলাম। আর তবে এই হেলথ কেয়ার সার্ভিস বা এই হসপিটাল সেক্টরের মধ্যে আমার ফেভারিট পিক হচ্ছে অ্যাপোলো হসপিটাল, যেটি কিন্তু ভারতবর্ষের বৃহত্তম একটি প্রাইভেট সেক্টরের হসপিটাল নেটওয়ার্ক চেন চালায় এবং তাদের কিন্তু বিজনেস অনেক বেশি ডাইভার্সিফাইড। তাদের কিন্তু ডায়াগনস্টিক সার্ভিসও আছে, তারা কিন্তু আবার ফার্মাসি চেনও চালায়। এই অ্যাপোলো হসপিটাল কিন্তু আগামী দিনেও আরও গ্রো করতে থাকবে। এছাড়া আরেকটি কোম্পানি আছে নারায়ণা হৃদয়ালয়া, যেটিতে আমি পার্সোনালি ইনভেস্ট করেছি এবং আমার ফ্যামিলি অনেক পোর্টফোলিওতে এই স্টকটি আছে। নারায়ণা হৃদয়ালয়া কিন্তু দেবী শেঠি ফাউন্ড করেছিলেন এবং হসপিটাল চেনটি কিন্তু কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি পেনিট্রেশন করেছে এবং কর্ণাটকে, স্পেশালি ব্যাঙ্গালোরে কিন্তু এদের অনেক বড় হসপিটাল চেন আছে। এছাড়া ভারতবর্ষের অনেক রাজ্যেই কিন্তু এরা কিন্তু নিজেদের নেটওয়ার্ক আরও এক্সপ্যানশন করছে। সেক্ষেত্রে বলি যে অ্যাপোলো হসপিটাল বা নারায়ণা হৃদয়ালয়া কিন্তু আগামী দিনে শুধুমাত্র টায়ার 1 সিটিতে নয়, টায়ার 2, টায়ার 3 সিটিতেও তারা তাদের নেটওয়ার্ক এক্সপ্যানশন করছে। এই ধরনের হসপিটাল চেন আপনাদেরকেও আইডেন্টিফাই করতে হবে এবং এর ভ্যালুয়েশন বিচার করে, এর গ্রোথ এক্সপ্যানশন ভালো করে পর্যালোচনা করে, আর এর কনফারেন্স কল অ্যাটেন্ড করে বা এর ইনভেস্টার প্রেজেন্টেশন স্টাডি করে তারপরে কিন্তু এই ধরনের কোম্পানিতে আপনারা ইনভেস্টমেন্টের কথা ভাববেন। বন্ধুরা, থার্ড সেক্টরটি হচ্ছে রিনিউয়েবল এনার্জি। আগামী 10 থেকে 15 বছরের জন্য এই রিনিউয়েবল এনার্জি সেক্টরটি কিন্তু ব্যাপক র্যাপিড স্পিডে গ্রো করতে থাকবে। আর রিনিউয়েবল এনার্জি শুধুমাত্র ভারতের জন্যই নয়, বিশ্বজুড়ে এই রিনিউয়েবল এনার্জিতে একটি রেভলিউশন চলছে। এনার্জি ট্রানজিশন, গ্রিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি, এই সেক্টরটি কিন্তু আগামী দশকের জন্য অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারে। এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিন্তু ভারত সরকারই শুধুমাত্র নয়, বিভিন্ন কর্পোরেট এবং বিদেশি বিনিয়োগও অনেক পরিমাণে বাড়ছে এবং ইনভেস্টাররা তাই এত বেশি বুলিশ এই রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি ট্রানজিশনে শুধুমাত্র ভারত সরকারই নয়, বিভিন্ন কর্পোরেট, বিভিন্ন ইনভেস্টার, সেটা রিটেল ইনভেস্টারই হোক বা বিদেশি বিনিয়োগকারীরা, তারা কিন্তু এই সেক্টরটাকে খুবই প্রমিসিং সেক্টর হিসেবে দেখছে এবং আগামী দশকে কিন্তু অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করার ক্ষমতা এই সেক্টরটি রাখে। তো এর পেছনে কিছু কারণ আছে যার জন্য আমার মনে হচ্ছে যে আগামী দশকে এই সেক্টরটি অনেক বেশি গ্রো করবে। প্রথমেই বলবো যে সরকারের ফেভারেবল পলিসি। তাহলে 2070 সালের মধ্যেই ভারত সরকার টার্গেট নিয়েছে যে নেট জিরো কার্বন নিউট্রাল হওয়ার জন্য। ভারত সরকার 2030 সালের মধ্যে ভাবছে যে তারা 50% এনার্জি জেনারেশন রিনিউয়েবল এনার্জি থেকে করবে। তার ফলে কিন্তু ভারতের গ্রিন হাউস গ্যাসেস জেনারেশন অনেক কমবে এবং এটি পরিবেশের জন্য খুবই ভালো হতে চলেছে। এর ফলে আমাদের এয়ার পলিউশন অনেক কমে যাবে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো যে সমস্যাগুলি এখন আসছে সেটি অনেকটা কমে যেতে পারে। এছাড়া ভারত সরকার বিভিন্ন ট্যাক্স ইনসেন্টিভ বা কম সুদে ঋণ দেওয়া, এছাড়া বিভিন্ন PLI স্কিম এনেছে এই সেক্টরটির গ্রোথকে ত্বরান্বিত করার জন্য। এই PLI কথার অর্থ হচ্ছে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ। এর অর্থ হলো কোনো কোম্পানি যখন কোনো নতুন ফ্যাক্টরি তৈরি করে তার জন্য যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার লাগে
সেটি অনেক সময় গভর্নমেন্ট সাবসিডি হিসেবে তাকে দিয়ে থাকে এবং যেটি কিন্তু কোনো সেক্টরের গ্রোথের জন্য অনেক বেশি দায়ী হয়। দ্বিতীয় পয়েন্টে বলবো যে উইন্ড এনার্জি এবং সোলার এনার্জি এই দুটি সেক্টরে কিন্তু ব্যাপক হারে গ্রোথ হচ্ছে। ভারতবর্ষে কিন্তু অনেক বড় বড় কোম্পানি তৈরি হচ্ছে যে যারা কিন্তু সোলার মডিউল বানাচ্ছে, যারা সোলার সেল ডেভেলপ করার চেষ্টা করছে। তাই এই সোলার সেক্টরে কিন্তু র্যাপিড ওয়েতে গ্রো হতে পারে। এই সোলার পাওয়ার জেনারেশন করা ভারতের পক্ষে কিন্তু অনেকটাই সম্ভব, কারণ ভারতে অ্যাম্পল সোলার লাইট ভারতে বিভিন্ন জায়গায় পেয়ে থাকে। আর যেহেতু এই সোলার পাওয়ার জেনারেশন খুবই কস্ট এফেক্টিভ, এক্ষেত্রে কিন্তু পরিবেশে খুব একটা ইম্প্যাক্ট হয় না বা গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো সমস্যাও হয় না। তাই সোলার পাওয়ার জেনারেশন কিন্তু অনেক ফাস্ট ওয়েতে গ্রো করতে পারে আগামী দিনে। আর এই উইন্ড এনার্জি জেনারেশনটাও কিন্তু ভারতে অনেক বেশি পপুলার হচ্ছে। যখন রাত্রেবেলা সোলার লাইট পাওয়া যায় না, তখন কিন্তু এই উইন্ড পাওয়ার জেনারেশন চলতে থাকে। তার ফলে কিন্তু দিন রাত্রি আমরা কিন্তু এই রিনিউয়েবল এনার্জিকে কাজে লাগাতে পারি। আর ভারতে বিভিন্ন স্টেট যেমন মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান এই ধরনের স্টেটগুলিতে কিন্তু এই সোলার পাওয়ার আর এই উইন্ড পাওয়ার অনেক বেশি পপুলার হচ্ছে। তারা কিন্তু একটা হাইব্রিড ওয়েতে কাজ করছে, বড় বড় সোলার পার্ক তৈরি হচ্ছে। তৃতীয় পয়েন্টে বলি যে গ্রিন হাইড্রোজেন। ভারত সরকার কিন্তু খুবই আশাবাদী, টার্গেট নিয়েছে যে ভারতবর্ষ আগামী দিনে এই গ্রিন হাইড্রোজেন একটা রেভলিউশন আনতে চলেছে। তারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি গ্রিন হাইড্রোজেন জেনারেশন করবে, এই টার্গেটটি তারা নিয়েছে। আর এই গ্রিন হাইড্রোজেনকে তারা কাজে লাগাতে চাইছে পরিবহন ব্যবস্থায়, সার উৎপাদন করতে, বিভিন্ন হেভি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এর অ্যাপ্লিকেশন হতে চলেছে। এই গ্রিন হাইড্রোজেন সেক্টরে কিন্তু আগামী দিনে অনেক বেশি গ্রোথ আসতে পারে, কারণ অনেক বড় বড় প্রমোটার গ্রুপ যেমন আদানি, আম্বানি বা টাটা এই ধরনের প্রমোটার গ্রুপ কিন্তু এই সেক্টরে এন্ট্রি নিচ্ছে। আর এই গ্রিন হাইড্রোজেন কিন্তু পরিবেশের জন্য খুবই ভালো। এক্ষেত্রেও কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে জল উৎপন্ন হয়, তাই বাতাসে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছিল সেই সমস্যাটাও অনেকটা মেটানো সম্ভব গ্রিন হাইড্রোজেনের মাধ্যমে। ফোর্থ পয়েন্টে বলি এফডিআই ইনভেস্টমেন্ট। ভারত সরকার এই রিনিউয়েবল সেক্টরের গ্রোথের জন্য 100% এফডিআই অনুমোদন দিয়ে দিয়েছে, যেটি কিন্তু এই সেক্টরের গ্রোথকে আরও ত্বরান্বিত করবে। বন্ধুরা, ফিফথ পয়েন্টে বলি ভারতের পপুলেশন যেহেতু ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট, তাই এই পাওয়ার সেক্টরের ডিমান্ড কিন্তু অনেক বেশি। আর এই পাওয়ারের ডিমান্ডকে পূরণ করার জন্য কিন্তু রিনিউয়েবল এনার্জি আমাদের ভারতে বাড়াতেই হবে এবং তার ফলে ভারতের যে এই এভার গ্রোয়িং এনার্জি ডিমান্ড সেটা মেটানো তার ফলেই সম্ভব। সিক্স পয়েন্টে বলি ভারত সরকার কিন্তু এই ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্সি কমাতে চাইছে, কারণ ভারতকে কিন্তু বিদেশ থেকে কয়লা এবং তেল ইম্পোর্ট করতে হয়, যেটি কিন্তু ভারতের জন্য খুব একটা ফেভারেবল নয়। এবং এর ফলে কি হয়, অনেক ভারতের যে ফরেন রিজার্ভ অনেকটাই কমে যায় এবং বিদেশ থেকে এই তেল আর কয়লা আমদানির জন্য কিন্তু আমাদের ট্রেড ডিফিসিটও দিনের পর দিন বাড়তে থাকছে। আর যেই সমস্যাটা মেটানোর জন্য রিনিউয়েবল এনার্জিকে কাজে লাগাতে চাইছে ভারত সরকার। বন্ধুরা, এর পরের পয়েন্টে বলবো ইলেকট্রিক ভেহিকেল এবং আমাদের যে ডিজিটাইজেশনের জন্য আমরা কম্পিউটার, মোবাইল বা এই ধরনের হাই টেকনোলজি প্রোডাক্ট আর সার্ভিস ইউজ করার জন্য আমাদের পাওয়ার ডিমান্ড কিন্তু অনেক বেড়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সার্ভিস ইউজ করার জন্য পাওয়ার ডিমান্ড অনেক বাড়ছে। তার ফলে কি হয়, আমাদের ভবিষ্যতেও কিন্তু এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে খুবই ডিমান্ড বাড়বে। তার জন্যই কিন্তু বিভিন্ন নিউক্লিয়ার এনার্জি, সোলার, উইন্ড এনার্জিকে ভারত সরকার কাজে লাগাতে চাইছে, যে এই ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রিতে যাতে গ্রো করতে পারে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো হাই টেকনোলজি সার্ভিস আমরা ইউজ করতে পারি। তার জন্য রিনিউয়েবল এনার্জি খুবই দরকার। বন্ধুরা, আমরা তাহলে দেখলাম যে এই কারণগুলির জন্যই রিনিউয়েবল এনার্জি সেক্টরে আগামী দিনে অনেক বেশি গ্রোথ হতে চলেছে এবং এই সেক্টরে কিছু বিশেষ কোম্পানি আপনার সঙ্গে শেয়ার করি, যেমন আদানি গ্রিন এনার্জি। এটি কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বড় সোলার এনার্জি জেনারেশন কোম্পানি এবং এদের বিজনেস খুবই ডাইভার্সিফাইড। এরা কিন্তু ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। এরা এদের সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং থেকে সোলার সেল ম্যানুফ্যাকচারিং এই ধরনের সমস্ত প্রোডাক্টগুলি কিন্তু এরা কিন্তু নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া আরও কিছু কোম্পানি আছে যেমন টাটা পাওয়ার, এরাও কিন্তু রিনিউয়েবল এনার্জিকে কাজে লাগাতে চাইছে। এটি একটি পাওয়ার জেনারেশন কোম্পানি। এদের কিন্তু থার্মাল পাওয়ার জেনারেশনও আছে। আবার এরা এই রিনিউয়েবল এনার্জিকে কাজে লাগিয়েও পাওয়ার জেনারেশন আগামী দিনে আরও বেশি ত্বরান্বিত করতে চাইছে এবং তাদের টার্গেট আগামী দশকের মধ্যে তারা 70-80% পাওয়ার জেনারেশন রিনিউয়েবল এনার্জি থেকেই করতে চাইছে। এবার বলি এই রিনিউয়েবল এনার্জি সেক্টরটি কিন্তু
অনেক বেশি ব্রড একটি সেক্টর। এক্ষেত্রে আছে বিভিন্ন পাওয়ার জেনারেশন কোম্পানি, বিভিন্ন পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি, আবার বিভিন্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে। এছাড়া আছে বিভিন্ন ইপিসি কোম্পানি যারা ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কমিশনিংয়ের মতো সার্ভিস এরা দিয়ে থাকে। বন্ধুরা, এই ইপিসি কোম্পানিগুলি কিন্তু ভবিষ্যতে এই রিনিউয়েবল এনার্জি সেক্টরের গ্রোথকে আরও ত্বরান্বিত করবে। এরা সম্পূর্ণ একটি পাওয়ার প্ল্যান্টকে এস্টাবলিশ করে দেয়, বা কোনো সোলার পাওয়ার প্ল্যান্ট হোক, বা কোনো কোম্পানি চায় যে তাদের ফ্যাক্টরিতে তারা সোলার পাওয়ার বা উইন্ড পাওয়ারকে কাজে লাগাবে, তারা এই ইপিসি কোম্পানিগুলোকে হায়ার করে এবং তারা সম্পূর্ণ প্রজেক্টটি এক্সিকিউট করে দেয়। এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিন্তু পাওয়ার ট্রান্সফরমার, পাওয়ার রেকটিফায়ারের মতো ইন্ডাস্ট্রিয়াল গুডসগুলি কিন্তু খুব প্রয়োজন হয়ে থাকে। আর বিভিন্ন রকমের পাওয়ার জেনারেটর বা মোটরের ইউসেজ হয়ে থাকে, যেইগুলি কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি বা ভারতের অনেক লিস্টেড কোম্পানি আছে যেগুলি এগুলি ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া ভারতে কিন্তু অনেক সোলার পাওয়ার মডিউল ম্যানুফ্যাকচারিং করে এই ধরনের কোম্পানিগুলি লিস্টেড আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়ারি রিনিউয়েবল এনার্জি বোর্ডের কোম্পানি, যেটি ভারতবর্ষের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি যারা সোলার মডিউল, সোলার সেল ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া বিভিন্ন ওয়্যারস অ্যান্ড কেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভারতে লিস্টেড আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কেইআই, আপার ইন্ডাস্ট্রি, পলিক্যাপ, হ্যাভেলসের মতো কোম্পানিও আছে। এছাড়া টিডিপিএসের মতো স্মল কোম্পানিও আছে যারা পাওয়ার জেনারেটর তৈরি করে, বা কিউমিন্সের মতো কোম্পানিও আছে যারা এই জেনারেটর তৈরি করে থাকে। এটি একটি ইন্টারন্যাশনাল কোম্পানি। এছাড়া বিভিন্ন ট্রান্সমিশন কোম্পানি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কল্পতরু প্রজেক্ট বা কেইসি ইন্টারন্যাশনাল, এই ধরনের কোম্পানিও কিন্তু এই ট্রান্সমিশন সার্ভিস প্রোভাইড করে থাকে। এছাড়া বন্ধুরা, এই রিনিউয়েবল এনার্জি সেক্টর যেহেতু হেভি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ড্রিভেন একটি সেক্টর, তাই এক্ষেত্রে অনেক বেশি লোনের প্রয়োজন হয়। আর এই ধরনের লোন প্রোভাইড করার জন্য ভারত সরকারের কিছু পিএসইউ কোম্পানি আছে, যেমন আরইসি। এছাড়া আছে আইআরডিএ। এরা কিন্তু এই পাওয়ার প্রজেক্টগুলিকে এক্সিকিউট করার জন্য তারা লোন দিয়ে থাকে, আর এই লোনগুলি কিন্তু দীর্ঘমেয়াদী লোন হয়। আর এই ধরনের কোম্পানিও কিন্তু খুবই ইন্টারেস্টিং। আগামী দিনে এদের গ্রোথও অনেক বেশি ত্বরান্বিত হতে পারে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে ব্যাংকিং আর বিএফএসআই সেক্টর, এছাড়া আছে হেলথ কেয়ার সার্ভিসের মধ্যে হসপিটাল সেক্টর এবং রিনিউয়েবল এনার্জি সেক্টর কিন্তু খুবই প্রমিসিং আগামী দশকের জন্য। তাই যারা 5 থেকে 10 বছর বা 15 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে আছেন, তারা কিন্তু এই ধরনের সেক্টরগুলিকে অ্যানালিসিস করুন এবং এই ধরনের সেক্টর থেকে কিছু প্রমিসিং স্টক আপনারা আইডেন্টিফাই করুন এবং তাতে বিনিয়োগ করলে আগামী দিনে আপনারা কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমার ভিডিও থেকে কিছু যদি ভ্যালু এডিশন আপনাদের হয়ে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। জয় হিন্দ।